মাখরাজ হইতে, যেমন হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে, গইন খ। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগাইয়া, কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর ওপরের তালুর গোড়ার সঙ্গে লাগাইয়া, জিম। শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা সামনের ওপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, সামনের উপরে না, শুধু দাঁতের লাম। মায়ের সঙ্গে লাগাইয়া। জিব্বার গোড়ার কিনারা উপরের মাইট দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জি। এই পাশটা লাগবে, সামনের না। জিহ্বার জিহ্বার আগা গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। হ্যাঁ হ্যাঁ, উপরের দাঁতের না, উপরের মাইট দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। উপরের আচ্ছা, উপরের মাইট মায়ের। দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জি, উপরের মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দদ। দদ এদিক, এই পাশটা কিন্তু লাগবে। জিব্বার গোড়ার কিনারাটা এই গোড়ার বরাবর যে দাঁতের মাড়ি আছে ওইটার গোড়ার সাথে লাগবে, বুঝছেন? বাম পাশে এটা লাগাইতে লাগবে। দদে। আমাদের মা এটা এটা লাগাই মাখারাজ হইতেছে কিন্তু উচ্চারণ হইতেছে না। জিহ্বার গোড়ার এটা কিনারা লাগাইতে পারি না। উপরের মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগে। হুম। এটা 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 অনেক প্র্যাকটিস করতে হইব। আর এটা অনেক প্র্যাকটিস করতে হয়, এটা একটু তুলনামূলক একটু কঠিন অন্যান্য হরফের তুলনায়। জি। হুম। 8 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারের সঙ্গে লাগাইয়া, লাম। 9 নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া, নুন। 10 নম্বর মাখরাজ জিব্বার আগার উল্টা পিঠ সামনের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তার বরাবর সামনের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, র। 11 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, তা। দাল, তা। প দাল তো তা, হ্যাঁ। তো দাল তা। 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, সদ, সিন, জা। 13 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, র, রা, সা। ল 14 নম্বর জাল মাখরাজ সা। এ, জ, জাল, সা। হুম। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, ফা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটি অনেক কঠিন হুজুর, এটা ভুলে যায় এত আরবি পড়া মানে সহজ হইব, এটি ওই বাংলার এটি মনে রাখতে অনেক যেগুলা কষ্ট। আপনি মুখস্থ করার পরে ভুলে দেবেন, এটা স্বাভাবিক। মুখস্থ করার পরে এগুলো থাকে না, ভুলে যায় সবাই। তবে যখন কোরআনের কোনো শব্দ আয়াত পড়বো, তখন যদি কোনো অক্ষর এমন আসে যেগুলোর উচ্চারণটা আমাদের ভালো করে হচ্ছে না, তখন ওই মাখরাজটা দেখে নিব, দেখবো কোন জায়গা থেকে হরফটা উচ্চারণ হয়। তখন একটু সাময়িক সময়ের জন্য একটু প্র্যাকটিক্যাল, একটু এগুলো চর্চা করলে, একটু প্র্যাকটিস করলে, এরকম করতে করতে মানে বারবার একটা অক্ষর দেখলাম এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা মাখরাজটা চর্চা করলাম সাথে সাথে তাৎক্ষণিক। এভাবে করতে করতে আস্তে আস্তে আপনার এগুলো সবগুলা অটোমেটিকলি ওই কোরআন শরীফ মুখস্থ টানা হয়ে যাবে। পড়ার সময় বলে এই মাথাগুলো ইয়াদ আইব আর কি, যে কখন কোন জায়গাতে একটা উচ্চারণ করতে হইব, আস্তে জি আস্তে করে। জি। জি, জি। এটা মুখস্থ করছেন পরে ভুলে গেলে কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে এটা মুখস্থ রাখা না, মূল কথা হচ্ছে এটা সঠিক স্থান থেকে মানে উচ্চারণ করা, এটা হচ্ছে মূল। মুখস্থ করা হয় মূলত এটা যাতে সঠিক জায়গা থেকে উচ্চারণ করতে সহজ হয়, এই জন্য। তো কেউ যদি মুখস্থ না করেও সে যদি মানে উচ্চারণ করার সময় দেখে নেয় হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, এভাবে বারবার দেখতে দেখতে তার অটোমেটিকলি এগুলা মাথায় গেঁথে যাবে।
জি হুম। আচ্ছা, আজকে হলো 15 নম্বর মাখরাজ। মূলত হরফের আলোচনা শেষ, এখানে 15, 16, 17 সবগুলো। 15 নম্বরটা বলবে মানে দুই ঠোঁট হতে হতে কয়টা হরফ উচ্চারিত হয়, এরপরে মাদ, এরপরে গুন্না। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের দুই ঠোঁট হইতে মূলত তিনটা জায়গায় উচ্চারিত হয়। দুই ঠোঁট হইতে জি তিনটা হরফ উচ্চারিত হয়। যেমন দুই ঠোঁটের ভিজে জায়গা হইতে বা উচ্চারিত হয়। দুই জি ঠোঁটের ভিজে জায়গা হইতে উচ্চারিত হয় বা। দুই ঠোঁটের ভিজে অংশ থেকে বা, বা, জি এভাবে বা ভিজে অংশ থেকে। হুম। জি এরপরে দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম উচ্চারিত হয়। দুই ঠোঁটের জি শুকনো জায়গা হইতে মিম উচ্চারিত হয়, তিন আলিফ টান। মিম, মিম। মিম বলেন তো একবার। মিম জি, মাশাআল্লাহ। এরপরে দুই ঠোঁট গোল করে সামান্য ফাঁকা রেখে ওয়া উচ্চারিত হবে। দুই ঠোঁট গোল করে ওয়া উচ্চারিত হবে। দুই ঠোঁট গোল ওয়াও, করে সামান্য ফাঁকা রেখে ওয়াও। বলেন তো। ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও। ওয়াও দুই ঠোঁট গোল করে ওয়া উচ্চারিত হবে। তো দুই ঠোঁট থেকে তিনটে হরফ। জি দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে বা, আর দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম। দুই ঠোঁটকে গোল করে জি ওয়াও। আর ফাটাও ঠোঁট থেকে উচ্চারিত হয়, তবে এটার সাথে দাঁতের একটা সংমিশ্রণ থাকে। উপরের দুই দাঁত আর নিচে ঠোঁটের পেট, তখন ফা উচ্চারিত হয়। আচ্ছা, এরপরে 16 নম্বর মাখরাজ। মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। মাদ মানে কি? মাদ মানে হলো টান। আল মাদ্দু, খেঁচনা, টানা। ঠিক আছে, আরবি শব্দ। মাদ অর্থ টানা। মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। কোরআন শরীফের যত টান আছে, এক আলিফ টান, জি দুই আলিফ টান, তিন আলিফ টান, চার আলিফ টান, যত টান আছে সবগুলো মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে। জি তো মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়, যেমন বা, আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, এভাবে। উলাইকা, আলা, ঠিক আছে, জি মালাইকা, ঠিক আছে। এরকম যতটা জি আছে, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ, সবগুলো মুখের খালি জায়গাতে উচ্চারিত হবে। এটা হুজুর এই যে আমানু, 16 নম্বর, জি। 16 নম্বর মাখরাজের যে 2 নম্বর হরফটা, এটা কি বা আর ইয়া, এই যে তিনটা নক্তা একসাথে, এটা এটা কয় একটা নম্বর নক্তা বা মাখরাজ? আর দুটো নক্তা ইয়া। না, এটা মাখরাজ বলতে, এটা 16 নম্বর মাখরাজ বলতে মদ। কোরআন শরীফের যত টান আছে সবগুলো টান মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে। এটা হয়েছে মানে মূল কথা। এখানে উদাহরণস্বরূপ বা, বু, বি দিছে, একালিপ টানটা। জি জি মূলত একবার কোরআন শরীফের যত টান আছে, শুধু মানে আরবি টান না, বাংলাতে টানও যত প্রকার টান আছে দেখবেন সবগুলো টান মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। ওই টানের সাথে দাঁতের কোনো সংমিশ্রণ থাকে না, ঠোঁটের কোনো সংমিশ্রণ থাকে না, তালুর কোনো সংমিশ্রণ থাকে না। শুধু মুখের খালি জায়গা থেকে এই টানগুলো আসে। বাংলাতে টান দিল সেম একই অবস্থা, আরবিতে টান দিল। তো এখানে শুধু বা, বুবি দিছে উদাহরণস্বরূপ, এক আলিফ মাত্রা। বা, জি বু, বি, আমানু, উলাইকা, মালাইকা, যত টান আছে সব। ওয়ালাদ্দাল্লিন, খৌফ, বাইত, যত টান সবগুলো মুখের খালি জায়গা থেকে। এমনকি বাংলাতেও, জি যদি টান দিই তখনও দেখবেন মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে। তো মূল কথা হলো যত টান আছে সবগুলো কোথা থেকে উচ্চারিত হবে? মুখের মুখের খালি জায়গা থেকে। খালি জায়গা থেকে, হ্যাঁ। এটা হলো মূল উদ্দেশ্য। এখানে একালিপ মতটা দিয়েছে উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল। 17 নম্বর মখরাজ। নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাঁশি হইতে যত প্রকার গুন্না আছে সবগুলো নাকের বাঁশি থেকে উচ্চারিত হয়। বুঝছেন? নাকের বাঁশি থেকে জি গুন্না উচ্চারিত হয়, বিশেষ করে ওয়াজিব গুন্নাটা। এখানে
যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা হলো ওয়াজিব গুন্নার। যেমন আম্মা, আম্মা, ঠিক আছে। হামজা মিম জি জবর আম, মিম জবর মা, জি। আম্মা, আন্না, ইন্না, কাআন্না, এরকম যতটা গুন্না আছে এর হলো ওয়াজিব গুন্না। ইকফা গুন্না দেখেন, ইং কুং তুম, ইকফা গুন্না, এটাও নাক থেকে, নাকের বাসি থেকে, ঠিক আছে। দল্লাং দাব্বাহ, এটা হুজুর এই যে হামজা জবর আ, মিম জবর মা, মিম আর জবর মাঝখানে এটা কি কয়? মিমের উপর যেটা আছে তিন দাঁত, হ্যাঁ। তাকে বলে তাসদিদ। আচ্ছা, তাজদিদ থাকলে গুণ হইব নাকি? শুধু নুন আর মিমে যদি তাসদিদ থাকে হরকতের পরে, হরকতের পরে জি শুধু জি। নুনে আর মিমে যদি তাসদিদ হয় তাহলে এটাকে বলে ওয়াজিব গুন্না, এর গুন্না করতে হবে। বাধ্যতামূলক, জি জি। জি, ওয়াজিব মানে বাধ্যতামূলক গুন্না। এটা এ ওয়াজিব বলতে আবার ফিকি ওয়াজিব না, মাসলা মাসাইলের দিক থেকে আছে না ওয়াজিব, যেমন ভিতরের নামাজ ওয়াজিব, ওই ওয়াজিব না, এখানে জি। তাজবিদের দৃষ্টিকোণ থেকে ওয়াজিব, মানে তাজবিদ হুম, মাদ গুন্নার দিক থেকে এই গুন্নাটা করা ওয়াজিব। ফিকি ওয়াজিব না যে এটা যদি আপনি গুন্নাটা ছেড়ে দেন, যেরকম ওয়াজিব তরক করলে হ্যাঁ গুনাহগার সাব্যস্ত হয়, এরকম এই গুন্না মানে ছেড়ে দিলে যে গুনাহগার সাব্যস্ত হবে এমন না। তো এটা হলো তাজবিদের দৃষ্টিকোণ থেকে পড়া ওয়াজিব, ফিকহি পড়া ওয়াজিব অশুদ্ধ না। হইব আর কি। জি, জি। হ্যাঁ, মাসলা মাসাইলের দৃষ্টিকোণ থেকে ওয়াজিব না। তো যত রকম গুন্না আছে, ইদগমের গুন্না, ইকফার গুন্না, ইকলাবের গুন্না, এরপরে ওয়াজিব গুন্না, সবগুলো গুন্না নাকের বাসি থেকে উচ্চারিত হবে, জি বুঝছেন? আচ্ছা। যেমন এখানে আছে ওয়াজিব গুন্না আম্মা, ইন্না, ইকফা গুন্না আছে ইং কুং তুম, ইকলাবের গুন্না মিম বাদি, মিম বাইনি আইদিহিম, এইভাবে যত গুণ আছে সবগুলো নাকের বাসি থেকে উচ্চারণ হবে, অর্থাৎ নাকের বাসি, একটা নাক থেকে যে পড়লে একটা একটা ফ্লেভার থেকে আলাদা একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হবে। জি এই হলো 17টি মাখরাজ। তো ইনশাল্লাহ 17টি মাখরাজ থাকলো না, আগামীকালকে ইনশাল্লাহ একবার 17টি মাখরাজ শোনা হবে, পারবেন? জি। ইনশাল্লাহ। 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 আজকে কি কায়দা থেকে পড়া দিব, মূল কায়দা থেকে, জি, দেন দেন। নাকি 17টি মাখরাজ মুখস্থ করবেন? হুম। না, মাখরাজ তো মুখস্থ। আমি ওইগুলো একটু প্র্যাকটিস করে রাখছি। বাকিগুলি গত সপ্তাহ ক্লাস করতে পারি নাই যে অসুস্থতার কারণে। একটু প্র্যাকটিস করে রাখছি, তারপরে আপনার আগামী দিনে শোনাবো। আহ, আরো প্র্যাকটিস এখন কি অবস্থা, রাতে থেকে একটু সুস্থ বাধা দেন। হয়েছেন? এখন সুস্থ হয়েছেন? সুস্থ হয়েছি, জি। এমনি ওষুধ হুম। খাইতেছি, ওষুধ খেলে সুস্থ থাকি আর কি। আর জি জি। যাক, মাশাআল্লাহ। আরবি হরফের বিভিন্ন আকৃতি আছে, আরবি হরফের বিভিন্ন আকৃতি আছে। আরবি হরফ হলো 29টা, 29টি হরফের ভিতরে 22টি জি জি। হরফ এমন আছে যে 22টি হরফ শব্দের শুরুতে আসলে হয় একরকম আকৃতি, শব্দের মাঝে আসলে হয় একরকম আকৃতি, ঠিক আছে। শুধু 22টা হরফে শব্দের শুরুতে মিলে আসে এবং কি মাঝে মিলে আসে বিভিন্ন আকৃতি নিয়ে, শুরুতে একরকম আকৃতি নিয়ে মিলে, মাঝে একরকম আকৃতি নিয়ে মিলে, 22টা হরফ। আর বাকি যে 7টা হরফ আছে 29টা হরফের ভিতরে, জি 22টা হরফ তো বললাম যে শুরুতে একরকম আসে মাঝে একরকম আসে মিলে, আর যে বাকি 7টা আছে 7টার ভিতরে 6টা, অর্থাৎ জি। দাল জাল র জা ওয়াও আলিফ, দাল জাল র জা ওয়াও আলিফ, এই 6টি হরফ শুধু শব্দের শেষে মিলিত হয়, কখনো মাঝে অথবা শুরুতে মিলিত হবে না। ডাল জাল র জা ওয়াও আলিফ, এই 6টি হরফ শুধু শব্দের শেষে মিলিত হবে, মানে শব্দের শেষে মিলে আসবে পরিপূর্ণভাবে, কখনো শব্দের শুরুতেও আসবে না অপূর্ণভাবে, অথবা শব্দের ডাল মাঝেও আসবে জাল। না অপূর্ণভাবে, শব্দের শেষে আসবে। যেমন এই যে এখানে জি 3টা আকৃতি দেওয়া আছে, এটা হলো বা, এটা হলো পরিপূর্ণ বা,
বায়ের যে মূল আকৃতি পরিপূর্ণ বা, আবার এটাও জি বা এটাও বা। তো এই বাটা আসে শব্দের শুরুতে, অপূর্ণ বা, অপূর্ণাঙ্গ বা, ঠিক আছে, ভাঙা বা কাটা হরফ যেটাই বলেন। তো জি এই যে এই বাটা আসে শব্দের শুরুতে, আবার এই বাটা আসে শব্দের মাঝখানে, বুঝছেন? তো এরকম 22টা জি হরফ জি আছে। ডাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, হামজা। এই 7টা হরফ ছাড়া যে 22টা হরফ আছে, এই 22টা হরফ শব্দের শুরুতে আসে একরকম, মাঝে আসে আসে একরকম। আর যে 6টার নাম বললাম, দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, এই 6টা হরফ শুধু শব্দের শেষে আসে। কোথায় আসে? শব্দের শব্দের শেষে সব মিলে সব আসে। সময় শব্দ লাস্টে আসবে। জি, হ্যাঁ, সব সময় শব্দের শেষে পূর্ণাঙ্গ মিলে একটা শব্দ আসবে। বের করলে এটা লাস্টে। হ্যাঁ, জি কখনো শব্দের শুরুতে বা মাঝে মিলে আসবে না। আর বাকি যে একটা হরফ আছে, 22টা, আর এখানে 6টা, কত হয়? 28। 22 আর 6 28। আর থাকে একটা হামজা। হামজা এমন একটা হরফ, সেটা ডানে বামে কোনোটার সাথে মিলে না। হামজা এমন একটা হরফ, সেটা কি করে না, ডানে বামে কোনো হরফের সাথে মিলে না। সে একাকী আসে, একাকী আসে হামজা, একলা আসে স্বাতন্ত্র্যভাবে। হয়তো কোন হরফের উপরে আসবে, কোন হরফকে সাপোর্ট রেখে, নয়তো একটা দাগের উপরে আসবে, সেটা আমরা সামনে দেখবো প্র্যাকটিক্যালি। এখন মূল কথাটা তো বুঝছেন না? আরবি জি জি 29টি হরফের ভিতরে 22টি হরফ এমন আছে, যে 22টি হরফ শব্দের শুরুতে আসলে হয় একরকম, মাঝে আসলে হয় একরকম। আর বাকি যে 7টার ভিতরে 6টা হলো দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ। এই 6টি হরফ শুধু শব্দের শেষে মিলিত হয়। এই 6টি হরফ শুধু শব্দের শেষে মিলিত হয়, কখনো সেটা- মাঝে অথবা শুরুতে মিলিত হবে না। বাকি থাকলো হামজা। হামজা ডানও মিলে না, বামও মিলে না, সবসময় এক একে আসে, আলাদা আসে। জি বুঝছেন? আলাদাভাবে আসে, মিলিত হয়ে আসে না, পৃথক আসে। এই হলো 22টা, এই হলো 29টা হরফ। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। এই যে এখানে লিখেছে আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও। এই 6টা একটু হরফ নিচে শুধু করেন, আসবে শব্দের শেষে। এখানে লিখছে একটু মানে নিচে করেন। শুধু ডানে মিলে। এখানে জি লিখেছে যে হরফ শুধু ডানে মিলে। ডানে মিলে বলতে এই হরফগুলোর ডান পাশে যে হরফটা থাকে, ওই হরফটার সাথে মিলে। এক কথায় জি। শব্দের শেষে আসে, শব্দের মাঝে আসবে না, শুরুতে আসবে না। যেমন দেখেন, এখানে বা আলিফ, বাটা আসছে কোথায়? না, বা আলিফ, আলিফটা আসছে কোথায়? বাইরে পড়ে না, শব্দের শেষে আসছে। বা আলিফ মনে করেন একটা শব্দ। তো এখানে এটা বা স্ক্রিনে আলিফের পুরো ভিতরে, আসার উপরে কি যেন লেখা রয়েছে। জি, স্ক্রিনের উপর কি যেন একটা লেখা রয়েছে, সেজন্য পুরোটা দেখা যায় না। আপনার আইন দেখা যায়, আইনের উপরে হরফটা দেখা যায় না। এখন দেখা যায়। না, এখনো দেখা যায় না। আইন ও লাম এগুলো দেখা যায়, এটার উপরে যে হরফটা এটা দেখা যায় না। তাই না? যে হরফ শুধু ডানে মিলে, এটা দেখতে পাচ্ছেন? জি 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 এরপরে দেখেন আলিফ বা, এরপরে বা আলিফ লেখা, দেখছেন? জি আলিফ বা, এরপরে বা আলিফ লেখা না? জি জি। তো এখানে বা এর পরে আলিফটা আসছে না? বা আলিফ একটা শব্দ মনে করেন, এখানে আলিফটা আসছে কোথায়? বা এর পরে, অর্থাৎ শব্দের শেষে। তারপরে জি এর মানে আলিফটা শব্দের শেষে আসবে। এরপর আছে দাল, ইয়া, দাল। দালটা ইয়াদুন একটা শব্দ, ইয়াদুন মানে হাত। তো এখানে দালটা আসছে কোথায়? শব্দের শেষে, ঠিক আছে। জি এরপর আছে জাল, খ, জাল, খুজ। খুজ মানে ধরো, আঁকড়াও, আঁকড়ে ধরো, খুজ। তো এখানে জালটা আসছে কোথায়? শব্দের শেষে। জি
জালের আগে যে হরফটা আছে খ, তো এটা জালের ডান দিকে না হরফটা? জি 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 ডান দিকে, এখানে দালের আগে যে হরফটা আছে ইয়া, এটা তো হরফের ডান দিকে নাকি, দালের ডান দিকে। জি এরপরে আলিফের আগে যে বাটা আছে, বাটা তো আলিফের ডান দিকে, তো এখানে এটাই বলতেছে যে হরফ শুধু ডানে মিলে, মানে ডান দিকের হরফের সাথে মিলে আসে। তো এটাকে আরো সহজে আমি বলি এভাবে, শব্দের শেষে আসে। ডান বাম অনেকে বুঝে না বা একটু প্যাচ লেগে যায়। এই 6টি হরফ শুধু শব্দের শেষে মিলিত হবে, শব্দের মাঝে বা শুরুতে মিলিত হবে না। এরপরে দেখেন র সিন, এই যে র, র সিনের ক্ষেত্রে সিন র, রটা আসছে কোথায়? শব্দের শেষে, শব্দের শেষে জি মিলিত হয়েছে। যা, মিম যা, যাটা শব্দের শেষে মিলিত হয়েছে। ওয়াও, ওয়াওটাও নুন ওয়াও শব্দের শেষে মিলিত হয়েছে। তো এই 6টি হরফ শুধু শব্দের শেষে আসবে, ডান বাম বলা লাগবে না, শুধু কি শব্দের শেষে এই 6টি হরফ মিলিত হবে। এরপর হামজা, এই হামজা এমন একটি হরফ যেটা ডানে বামে কোনো দিকে মিলে না। যা আ, পৃথক আসছে না হামজাটা, মিলিত আসে, জি পৃথক আসছে। এই হলো মূল বিষয়, এটা মুখস্থ করা লাগবে না, শুধু বুঝলেই চলবে। বুঝছেন? এরপর আমরা যখন প্র্যাকটিক্যালি পড়বো জি। তখন অটোমেটিকলি এগুলা এমনি বোঝা হয়ে যাবে, এখন শুধু একটু বোঝা আলোচনা করা এতটুকুই, সূক্ষ্ম বিষয়। এখন যদি মূল কথাটা বুঝে থাকেন, এখন মূল কথাটা বলে দিয়েছি, এখন আপনি নিজে নিজে পড়তে পারবেন। যেমন এই যে এখান থেকে বলবেন, এটাকে বলবেন পূর্ণ বা, এটাকে বলবেন শুরুর বা, এটাকে বলবেন মাঝের বা। এটা পূর্ণ বা কেন? কারণ এটা হলো কি পরিপূর্ণ, এই জন্য এটা পূর্ণ বা। এটা মাঝের জি বা, এটা হলো শুরুর বা। কেন শুরুর বা বলতে, শব্দের শুরুতে যখন বাটা আসে তখন এইভাবে হয়, এই জন্য এটাকে আমরা বলতেছি কি শুরুর বা। ঠিক আছে? জি এটাকে বলতেছি মাঝের বা, কারণ শব্দের মাঝে যখন বাটা আসে তখন বাটা এমন হয়, এই জন্য এটা মাঝের বা। এভাবে সবগুলো হরফ, শুরুর তা মাঝের তা, জি শুরুর খ মাঝের খ, মানে শব্দের শুরুতে আসলে এমন, মাঝে আসলেও এমন। এই যে শব্দের শুরুতে একরকম, শব্দের মাঝখানে একরকম, তো এইভাবে। এখন জি। একটা প্রশ্ন করতে পারেন, এখানে তো শব্দের শুরুর রূপ দেখানো হয়েছে এবং মাঝের রূপ দেখানো হয়েছে, তাহলে শব্দের শেষে কেমন হয়, শব্দের শেষের রূপটা কেমন হয়? এখানে কিন্তু শব্দের শেষের রূপটা দেওয়া নাই। একটাই কথা খালি মুখস্থ করবেন, শব্দের শেষে সবসময় পরিপূর্ণ হরফ হয়, শেষের হরফ সবসময় পরিপূর্ণ পরিপূর্ণ হয়। শেষের হরফ সবসময় কি হয়? পরিপূর্ণ হয়। পরিপূর্ণ হয়। এই জন্য শেষের রূপটা এখানে দেওয়া হয়নি, কারণ শেষেরটা যেহেতু অটোমেটিকলি সবসময় পরিপূর্ণ হয়, এই জন্য দেওয়ার কোনো কি নাই, দরকার নাই। জি বুঝছেন? জি 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 শেষের হরফ সবসময় পরিপূর্ণ হয়, এই জন্য এটা 29টি হরফের ক্ষেত্রে, 29টি বলতে 28টি হরফের ক্ষেত্রে হামজা তো কখনো মিলে আসে না। তো এই সবগুলো হরফ যে 28টা হরফ আছে সবগুলোর শেষেই শেষের হরফটা সবসময় পরিপূর্ণ হবে, কখনো অপূর্ণ আসবে না। এই জন্য এখানে শেষের হরফটা দেওয়া হয়নি। আচ্ছা এখন বলুন তো এটা কি বা হবে? এটা পরিপূর্ণ বা। পরিপূর্ণ বা, এটা, এটা শুরুর বা। এটা এটা শুরুর বা, এটা তো শব্দের মধ্যখানের বা। মধ্যখানের বা। শুরুর বা মানে, শুরুর বা মানে কি বুঝে? মানে শব্দের শুরুতে যে বা বা উচ্চারণ করতে হবে, এটা দেখলে বুঝতে হবে যে মানে এরকম বা দেখলে শব্দ শুরু হইব আর কি এখান থেকে। মানে শব্দের শুরুতে, লিখিত অবস্থায় শব্দের শুরুতে বা আসলে এমনই হয়। জি যেমন এই যে এখানে একটা শব্দ দেখাই, এই যে একটা শব্দ না বা সদলাম দিয়া, জি। তো মনে করেন এখানে বাটা আসছে এইভাবে। হ্যাঁ, বা 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 সদ লাম। লাম, হ্যাঁ, এই জি তিনটা অক্ষর মিলে একটা শব্দ না। তো এই শব্দের ভিতরে জি বা আসছে শুরুতে, শুরুতে আসছে কিভাবে আসছে? অপূর্ণ ভাবে আসছে। এই যে যেটা আমরা একটু আগে পড়লাম শব্দের শুরুর বা মাঝের বা, তো শব্দের শুরুর বা হলো এটা। বুঝছেন? জি জি তো এটাই বুঝে এখানে। আচ্ছা এরপরে মাঝে আবার দেখেন বা যদি আসে মাঝে তাহলে কেমন হয়? খ বা র, এই বাটাও আসছে মাঝে, মানে শব্দের জি মাঝখানে যখন বা আসে তখন এমন, এই জন্য আমরা বলি মাঝের বা। আবার শেষের হরফ সবসময় পরিপূর্ণ হয়, উদাহরণস্বরূপ দেখেন এই যে ত লাম বা, এখানে বাটা আছে শব্দের শেষে, এই জন্য পরিপূর্ণ আসছে, ঠিক না? জি এর মানে শেষের হরফ সবসময় পরিপূর্ণ হয়। জি। আচ্ছা এরপর এটা বলেন তো,
এটা তা শুরু, এটা শব্দ পরিপূর্ণ তা। এটা হইছে শব্দের শুরুর তা। এটা হচ্ছে শব্দের মাঝখানের তা। আচ্ছা, এটা হচ্ছে শব্দের মানে শব্দের না, এটা পরিপূর্ণ পূর্ণ পদ। যেগুলো পূর্ণ পরিপূর্ণ। সেগুলোর ভিতরে শব্দের মাঝখান টাঝখান বলতে হবে না। এভাবে বলুন, জি জি। পূর্ণ সদ, শুরুর সদ, মাঝের সদ। মাদারসাত। আমরা তো এখন জানি শুরুর বলতে শব্দের শুরুতে এই আকৃতি আসে, মাঝের বলতে শব্দের মাঝখানে এই আকৃতি আসে, সংক্ষিপ্ত ভাবে বললে চলবে। পূর্ণ সদ, জি। শুরুর সদ, মাঝের সদ, এভাবে। আচ্ছা, এরপর এটা বলেন তো। এটা পূর্ণ দত, মাঝের দত, শুরুর দদ। শুরুর দত। জি, শুরুর দত আর লাস্টেরটা মাঝের দত। জি যেগুলো শুরুর আকৃতি দেখবেন, এগুলো দেখবেন বাম পাশে একটা কানসা থাকে, এভাবে একটা কোনাকানি বের হয়ে থাকবে শুরুর। এই দেখেন যতগুলো শুরুর আছে সবগুলোর বাম পাশে, এরা বাম দিক না, বাম দিকে দেখবেন একটা এরকম একটা দাগ থাকে, দেখছেন? জি জি। জি একটা দাগ থাকবে দেখবেন সবগুলোতে শুরুর, এখানেও সবগুলো শুরুতে। আর যেগুলো মাঝের, দেখবেন দুই পাশে দুইটা দাগ থাকে, সিঙ্গেল, এই যে একটা একটা, দুইটা, জি সবগুলোতে একটা দুইটা জি। দুইটা থাকে। এটা একটা সহজে বোঝার উপায়, যখন এগুলার আকৃতিগুলো ভাঙা ভাঙা থাকে আর শব্দের মাঝে টাঝে আসলে এগুলো অটোমেটিকলি বোঝা যায় পড়তে পড়তে। এরপর এটা। এটা পরিপূর্ণ সা। সা। এটা হইছে শুরুর সা। এটা হইছে শেষের সা। মাঝের সা। মাঝের সা। জি জি জি। শেষের হরফ সবসময় মাঝের। পরিপূর্ণ হয়, মানে এমন হবে, শেষের হরফটা সবসময় এরকম এরকম হবে। এটা হচ্ছে শব্দের পরিপূর্ণ আইন। এটা শুরুর আইন। আর এটা হইছে মাঝের আইন। এটা এটা পরিপূর্ণ নুন। এটা হচ্ছে শুরুর নুন। এটা হচ্ছে মাঝের নুন। এটা পরিপূর্ণ গাইন। শুরুর গাইন। এটা হচ্ছে মাঝের গাইন। এটা ইয়া। পূর্ণ ইয়া। জি, পূর্ণ ইয়া। পূর্ণ ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া। জি। পূর্ণ ফা, শুরুর ফা, মাঝের ফা। পরিপূর্ণ জিম। এটা হচ্ছে, শুরুর জিম। এটা হচ্ছে মাঝের জিম। এটা পরিপূর্ণ কফ। এটা শুরুর কফ। এটা মাঝের কফ। এটা পরিপূর্ণ হা। এটা এটা শুরুর হা। এটা হচ্ছে মাঝের হা। এটা পরিপূর্ণ কাফ। পূর্ণ কাফ। এটা হচ্ছে শুরুর কাফ। এটা মাঝের কাফ। এটা হচ্ছে পরিপূর্ণ খ। এটা হচ্ছে শুরুর খ। এটা হচ্ছে মাঝের খ। পূর্ণ লাম। শুরুর লাম, মাঝের লাম। পরিপূর্ণ শিন। শুরুর শিন। এটা হচ্ছে মাঝের সিন। পূর্ণ মিম। শুরুর মিম, মাঝের মিম।
পূর্ণ শিন, শুরুর শিন, মাঝের শিন। এরপর এখানে দুইটা আকৃতি দেওয়া আছে, হায়ের ক্ষেত্রে দুইটা আকৃতি। এটা হলো পূর্ণ হা। আর এই হাটাই যখন শব্দের শেষে আসে তখন হাটা হয়ে যায় জি। এমন। অন্যান্য হরফের ক্ষেত্রে আমরা জেনেছিলাম শেষের হরফ সবসময় পরিপূর্ণ হয়, অর্থাৎ তার যে পূর্ণ আকৃতি যেমনটা ছিল শেষে যখন আসে তখনও তেমন হয়। কিন্তু হায়ের ব্যাপারটা হলো ডিফারেন্ট। হাটা যখন শব্দের শেষে আসে তখন হাটা এমন হয়ে যায়। তো এই জন্য এখানে দুইটা আকৃতি দেওয়া আছে। এটা হলো পূর্ণ হা, আবার এটা হলো কি শেষের হা। এই হাটাই যখন জি। শব্দের শেষে আসে তখন এমন হয়। এই জন্য দুইটা আকৃতি এখানে দেওয়া আছে, যেহেতু হাটা একটু ডিফারেন্ট এই জন্য দুইটা এখানে দেওয়া আছে। এটা হলো পূর্ণ হা, এটা হলো কি শেষের হা, শব্দের শেষের হা। জি। এটা কি হবে? পূর্ণ হা, এটা। এটা শব্দের শেষের হা। আচ্ছা। এটাও তো হা। জি। এটা হচ্ছে শব্দের শুরুর হা। শুরুর হা, হ্যাঁ। আর এটা হচ্ছে শব্দের মাঝের হা। মাঝের হা। আচ্ছা, এতক্ষণ যেগুলো পড়লেন এগুলো যদি বুঝে থাকেন তাহলে এখানে তো সবগুলো সিরিয়াল বেয়ে দেওয়া ছিল, পূর্ণ, শুরুর, মাঝের। এখন এখানে জি। এলোমেলো ভাবে দেওয়া আছে, হ্যাঁ, এলোমেলো ভাবে শব্দের শুরু মাঝ জি। শেষ সবকিছু মিক্স করে। তো উপরেরটা ভালো করে বুঝতে পারলে এটা এখন বলতে পারবেন। তাহলে আমরা ট্রাই করি না, পারি কিনা। জি বিসমিল্লাহ। ইনশাল্লাহ। জি বলুন তো যেটা। এটা শব্দের শুরুর বা। এরপরে। এটা হচ্ছে শব্দের শুরুর জিম। জি। এটা শব্দের শুরুর ফা। এটা হচ্ছে শব্দের শুরুর সদ। এটা মিম। এটা হা। শব্দের শুরুর হা। এখন জি। এগুলো বলেন না, শব্দের শুরুর মিম, শুরুর মিম, শুরুর হা, এইভাবে বলেন, শুরুর হা। যেহেতু এই টাইপের পড়া চলতেছে, হ্যাঁ। জি জি। হুম। এটা হচ্ছে শব্দের শুরুর কাফ। এটা শব্দের শুরুর শিন। এটা শব্দের শুরুর আইন। তো শুরুর দুই পাশে দুইটা কানসা আছে, এটা মাঝখানে, জি। মাঝখানের আইন, মাঝখানের হ্যাঁ। আইন। মাঝের জি। আইন। এরপরে। এটা হচ্ছে শব্দের শুরুর লাম। এটা হুজুর, এটা বা। জি। মাঝের বা। মাঝের বা, হ্যাঁ। মাঝের বা। এটা হচ্ছে মাঝের মাঝের গাইন। মাঝের গইন, মাশাল্লাহ। এটা হচ্ছে শব্দের শুরুর কাফ। এটা হচ্ছে শব্দের শুরুর কফ। এটা শব্দের শুরুর সিন। এটা হচ্ছে শব্দের শুরুর হা। এটা শব্দের শুরুর তা। এটা হচ্ছে মাঝের মিম। এটা হচ্ছে শব্দের শুরুর দদ। এটা হচ্ছে শব্দের শুরুর খ। এটা হচ্ছে শব্দের শুরুর জিম। এটা শব্দের মাঝের, শব্দের মাঝের তা। তার নখ থাকে উপরে। তার নক্ত উপরে, এটা হচ্ছে ইয়া। ইয়া, হ্যাঁ, মাঝের ইয়া। জি, মাঝের ইয়া, জি জি। এটা হচ্ছে শব্দের শুরুর সা। সা। এটা হচ্ছে শব্দের শেষের হা। এটা হচ্ছে শব্দের মাঝের মিম। হা। মাঝের হা। মিম। মাঝের হা, মাঝের জি হা। জি জি। হুম। শব্দের মাঝের হা। এটা হচ্ছে র, শব্দের শুরুর র। এটা হামজা। র না, হ্যাঁ। বলেছিলাম এটা হামজাটা হামজা। আলাদা একটা হরফ। ডানে বামে কোনোটির সাথে মিলে না, আলাদা ভাবে আসে। হ্যাঁ, একটা দাগ অথবা একটা হরফের উপরে সাপোর্ট রেখে।
তাহলে একটা হামজা, হামজা বললে চলবে। এভাবে হামজাটা শুরুতে, শেষে, মাঝেও আসতে পারে। বুঝছেন? তাইলে যে কোনো হরফের উপরে যদি হামজা আসে তাহলে হামজা হামজা উচ্চারণ করতে হইব। হ্যাঁ, হামজা উচ্চারণ করতে হবে। যেমন এই যেখানে আছে পিছনে দেখেন, এই যেখানে ওয়াওর উপর হামজাটা আসছে, এখানে ইয়ার উপর হামজাটা আসছে। আর আপনার পড়তে হবে লাম হামজা, জিম হামজা। হ্যাঁ, আচ্ছা। লাম ওয়াও পড়া যাবে না, জিম ইয়া পড়া যাবে না, অথবা লাম ওয়াও হামজা, জিম ইয়া হামজা, এভাবে পড়া যাবে না। পড়তে হবে লাম হামজা, জিম হামজা। তো এরকম ওয়াও অথবা ইয়া অথবা একটা দাগের উপরে ভর করে হামজাগুলো আসে শব্দের যে কোনো জায়গাতে। এরপরে এটা হচ্ছে শব্দের শুরুর গাইন। গইন। জি। এটা হচ্ছে শব্দের শুরুর ফা। হুম। এটা শব্দের শুরুর নুন। এটা শব্দের শুরুর আইন। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে বলেছেন। আচ্ছা, এরপরে এই অক্ষরগুলো দিয়ে, অর্থাৎ এই অপূর্ণ অক্ষরগুলো দিয়ে বিভিন্ন শব্দ গঠন করবে, যেটাকে বলে মোরাক্কাব। এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ জানবো। তো আজকে আমাদের পড়া এটাই, হরফের বিভিন্ন আকৃতিগুলো শনাক্ত করা, আয়াত বা শব্দের শুরু থেকে, মাঝখান থেকে বা শেষ থেকে হরফের হরফগুলো চিনতে পারার যোগ্যতা অর্জন করা। বুঝছেন যে এটা কোন হরফ? জি জি, এটা এই প্র্যাকটিস সংবলিত করতে। আগামী ক্লাসে বিভিন্ন শব্দ আসবে, 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর, পর্যায়ক্রমে 10 অক্ষর পর্যন্ত। সেটা পড়লে আরো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে পড়া এতটুকুই। 70টি মাখরাজ মুখস্থ করবেন আর এই আকৃতিগুলো একটু দেখবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জি। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওকে। ভালো থাকেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম।